আমি আকাশ, বয়স 23, সদ্য অনার্স শেষ করেছি। নিজের ঘরে একটুতে শান্তিতে থাকার উপায় নেই আমার। কেন? কারণ আমার ঘরে বাস করে এক ছোটোখাটো ঘূর্ণিঝড়। নাম তার রাইসা, আমার খালাতো বোন। ও এখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে, কিন্তু স্বভাবটা পুরোই পাড়ার গুন্ডাদের মতো। আর সবচাইতে বড় যন্ত্রণার বিষয় হলো ও আমাদের বাসাতেই থাকে। ছোটবেলা থেকেই ও মা বাবার আদরের, আর আমার জন্য এক মূর্তিমান আতঙ্ক। আমি বিছানায় শুয়ে ফোন টিপছিলাম, হঠাৎ কানের কাছে বিকট চিৎকার। উফ রাইসা, তুই কি একটুও শান্ত হতে পারবি না? কানের পর্দাটা তো ফাটিয়ে দিলি। রাইসা দাঁত বের করে হাসতে হাসতে আমার পেটের ওপর ধপাস করে বসে পড়ে। ওরে আমার নাচু বাবুরে, কান ফাটলে তো ভালোই হবে। আমি যা বলবো সব মুখ বুঝে মেনে নিতে হবে। এখন ওঠো, আমাকে ফুচকা খাওয়াতে নিয়ে চলো। আমি এখন কোথাও যাব না। মেজাজ খারাপ করিস না রাইসা, আমার ওপর থেকে নাম। তুই কি দেখছিস না আমি ফোনে একটা জরুরি কাজ করছি? তুই দিনে 24 ঘন্টা আমার পিছে লেগে থাকিস কেন বলতো? তোর কি কোনো কাজ নেই? একদম না, আমার প্রধান কাজই হলো আপনার হাড় মাস জ্বালানো। আর শোনেন আকাশ সাহেব, আপনি যদি এখন না ওঠেন তবে আপনার ল্যাপটপে যে ওই নতুন গেমটা আছে না, ওটা কিন্তু আমি এই মাত্র ডিলিট করে দিয়ে আসবো। আর আপনার ফোনের পাসওয়ার্ডও কিন্তু আমি জানি। খবরদার, ওটাতে হাত দিবি না একদম। তুই কি মানুষ নাকি রে রাইসা? সারাক্ষণ গুন্ডামি ছাড়া কিচ্ছু বুঝিস না। খালামণি তোকে আমাদের বাসায় রেখে গেছে একটু ভদ্র হতে, আর তুই তো দিন দিন হাতের বাইরে চলে যাচ্ছিস। মেয়েদের মতো একটু লাজ লজ্জা শিখবি তো, নাকি সারা জীবন এমন মাস্তানিই করবি? খালামণি ভুল করেছে, আপনাকে পাহারা দেওয়ার জন্য আমি সেরা। এই যে ভার্সিটিতে কোনো মেয়ে আপনাকে হাই হ্যালো করছে, কোন আপু আপনাকে ইনবক্সে মেসেজ দিচ্ছে, সব রিপোর্ট আম্মুর কাছে যায় জানেন তো। আমি থাকতে আপনার জীবনে অন্য কোনো আপুর এন্ট্রি নিষিদ্ধ। এখন লক্ষ্মী ছেলের মতো ওঠেন, ফুচকা খাবো। উফ, তোর মতো একটা পিচ্চি গুন্ডি আমার কপালে জুটবে কে জানতো? সারাক্ষণ গোয়েন্দাগিরি আর ব্ল্যাকমেইল। তোর বিয়ে হলে যে ছেলেটার কি অবস্থা হবে তার জন্য আমার খুব মায়া হচ্ছে। সে বেচারা তো মনে হয় তোর ভয়ে ঘরেই ঢুকবে না। ওই ছেলের মায়া আপনাকে করতে হবে না, আমার জামাইকে আমি বুঝবো। আপনি শুধু আমাকে সামলালেই হবে, অন্য কারো কথা ভেবে আপনার মাথা ঘামাতে হবে না, বুঝলেন? আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম। মাঝে মাঝে এই মেয়েটা এমন সব কথা বলে যে আমি ভাষা হারিয়ে ফেলি। রাইসা ঝড়ের বেগে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে শাসিয়ে গেল 5 মিনিটের মধ্যে তৈরি হতে। আমি শুধু তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললাম। মেয়েটা যখন ছোট ছিল তখন ভাবতাম বড় হলে শান্ত হবে, কিন্তু এখন তো দেখি ও দিন দিন আরও পাগলি হয়ে যাচ্ছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করতে করতে ভাবলাম, আমার জীবনটা আসলে ওর জন্যই এত রঙিন, আবার ওর জন্যই এত অতিষ্ঠ। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত ও আছেই। কখনো আমার ফোনের চার্জার লুকিয়ে রাখে, কখনো আমার প্রিয় শার্টটা ইস্ত্রি করার বদলে আরও কুঁচকে রেখে দেয়। তবুও কেন জানি ও যখন একটু চুপচাপ থাকে বা কোনো কাজে বাইরে যায় তখন ঘরটা আবার বড্ড ফাঁকা লাগে। এই পিচ্চি গুন্ডিটা যে আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে তা কি ও নিজেও জানে, নাকি জেনে বুঝেই আমায় এভাবে জ্বালিয়ে মারে? 5 মিনিট তো দূরে থাক, আমি 3 মিনিটের মধ্যেই পাঞ্জাবি পরে রেডি হয়ে গেলাম। কারণ আমি জানি দেরি হলে রাইসা আমার প্রিয় কোনো জিনিসের ওপর সার্জারি চালিয়ে দেবে। ড্রয়িং রুমে যেতেই দেখি ও সোফায় পা দুলিয়ে বসে আছে, আর হাতে আমার ফেভারিট একটা ডায়েরি। ওটা হাতে দেখেই আমার আত্মা শুকিয়ে গেল। আমি রাইসার হাত থেকে ডায়েরিটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করি। এই পিচ্চি, এটা তুই কোথায় পেলি? এটা আমার পার্সোনাল ডায়েরি, খবরদার এটা খুলবি না। রাইসার ডায়েরিটা পিঠের পেছনে লুকিয়ে ফেলে দুষ্টু হাসি দিয়ে বলে, ওরে বাবা, পার্সোনাল ডায়েরি? এতে নিশ্চয়ই কোনো চুপি চুপি প্রেমিকার নাম লেখা আছে, তাই না? দেখি দেখি কোন পেজে তার নাম লেখা। রাইসা ফাজলামো করিস না, ওটা দে বলছি। ওখানে আমার কবিতার খসড়া আছে, তুই এসব বুঝবি না। তুই তো জঙ্গলি, কবিতা বুঝবি কোত্থেকে?
আমি জঙ্গলি? আমি কবিতা বুঝি না? আপনি জানেন আমি স্কুলে থাকতে আবৃত্তি প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছিলাম। আর আপনার এই পচা ডায়েরি আমি পড়বই না, জান। কিন্তু ফুচকা না খাওয়ালে এটার একটা পাতাও আস্ত থাকবে না। আমি অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে রইলাম। আমার উচ্চতা ওর চেয়ে প্রায় 1 ফুট বেশি, কিন্তু ওর দাপটের কাছে আমি নস্যি। রাইসা মুচকি হেসে ডায়েরিটা সোফায় ফেলে দিয়ে আমার হাত জাপটে ধরল। ওর এই এক স্বভাব, যখন জেদ করে তখন সে গুন্ডি, আর যখন আদর করে হাত ধরে তখন মনে হয় দুনিয়ার সবচাইতে নিষ্পাপ মেয়ে। আমি নিচে নেমে রাস্তার মোড়ে ফুচকার দোকানে গেলাম। রাইসা অর্ডার দিল স্পেশাল ঝাল ফুচকা। আমি জানি এরপর কি হবে। ও ঝাল খেতে পারে না, কিন্তু তাও খাবে আর কান্নাকাটি করবে। রাইসা ফুচকা মুখে দিয়ে শুশু শব্দ করতে করতে বলে, উফ আকাশ ভাইয়া, এটা তো অনেক ঝাল। মামা, আপনি কি এতে বীজ মিশিয়েছেন? এত ঝাল কেন? তুই তো বললি স্পেশাল ঝাল দিতে, এখন ঝাল লাগছে কেন? এই নে পানি খা। রাইসা পানি না খেয়ে আমার দিকে চোখ পাকিয়ে তাকায়। পানি খাবো না, আপনি আগে একটা খেয়ে দেখান তো দেখি কেমন ঝাল। নিজে তো খুব ভাব নিচ্ছেন। আমি যে একটা ফুচকা মুখে দিয়েছি অমনি রাইসা আমার হাত থেকে বাকি প্লেটটা কেড়ে নিল। আমি কিছু বলার আগেই ও অন্য এক কাণ্ড বাঁধিয়ে দিল। পাশে এক ছেলে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছিল, তার কোনোই রাইসার গায়ে একটু লাগতেই রাইসা চেঁচিয়ে উঠল, এই যে মিস্টার, চোখ কি পকেটে থাকে নাকি? ধাক্কা দিলেন কেন আমাকে? দেখছেন না আমি খাচ্ছি? তখন ছেলেটি অবাক হয়ে বলল, আরে পিচ্চি মেয়ে, কি বলছো? আমি তো জাস্ট সাইড হচ্ছিলাম, ধাক্কা তো লাগেনি ঠিক মতো। তখন রাইসা বলল, আমি পিচ্ছি? আমি পিচ্ছি? আকাশ ভাইয়া, দেখছেন ও আমাকে কি বলছে? আজ ওর খবর আছে। মামা, আপনার কাছে মরিচ বাটার ওই বাটিটা দেন তো, ওর চোখে মাখিয়ে দিই। আমি কপাল চাপড়ালাম। সিচুয়েশন হাতের বাইরে চলে যাচ্ছে। ছেলেটা একা নয়, ওর সাথে আরও কয়েকজন বন্ধু আছে। আমি দ্রুত রাইসাকে টেনে পেছনে নিয়ে আসলাম। রাইসা, চুপ কর একদম। ভাইয়া সরি, ও আসলে একটু ইমোশনাল, আপনি কিছু মনে করবেন না। ছেলেটি রেগে গিয়ে বলল, আপনার বন্ধু দেখি পুরো গুন্ডা, ভদ্রতা শেখাননি? তখন রাইসা বলল, ভদ্রতা কাকে বলে দেখাবো? আমি এই পাড়ার ড্রাগন রাইসা, চিনিস আমাকে? আমি কোনো মতে রাইসাকে পাজাকোলা করে তুলে নিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। ও আমার কাঁধের ওপর হাত পা ছুঁড়ছে আর চিৎকার করছে। বাসায় ঢোকার পর ও আমার হাত কামড়ে দিয়ে নিচে নামলো। আপনি একটা ভীতু, আপনি আমাকে কেন নিয়ে আসলেন? আমি ওকে আজ মেরেই ফেলতাম। তুই কি পাগল হয়ে গেছিস রাইসা? ওই ছেলেগুলো যদি তোকে কিছু করতো? তুই সবসময় এমন করিস কেন? তোর জন্য আমি বাইরে মুখ দেখাতে পারি না। আমার জন্য মুখ দেখাতে পারেন না? তাহলে যান না ওই সব ডায়েরির নায়িকাদের কাছে। আমার সাথে কেন এসেছেন? আমাদের এই চিৎকার চেঁচামেচি শুনে হঠাৎ রুম থেকে মা বেরিয়ে আসলেন। মায়ের হাতে একটা বেলুন ছিল। মায়ের মুখ গম্ভীর। তোরা কি কোনোদিন মানুষ হবি না? সারা পাড়া তোদের ঝগড়া শুনছে। আকাশ, তুই বড় হয়েছিস না? রাইসার সাথে পাল্লা দিচ্ছিস কেন? মা, ও কি করেছে শোনো আগে। খবরদার আকাশ, আমি জানি রাইসা একটু চঞ্চল, কিন্তু তুই তো ওকে সামলাতে পারিস। ও এই বাসায় মেহমান নয়, ও আমার নিজের মেয়ের মতো। তুই যদি ওকে আরেকবার বকিস তবে আমি তোকে বাসা থেকে বের করে দেব। দেখলে তো আকাশ ভাইয়া, আম্মু আমাকে কত ভালোবাসে। আপনিই আসলে এই বাসার মেহমান। আমি থমকে গেলাম। রাইসা মায়ের আড়ালে দাঁড়িয়ে আমায় বিজয়ের হাসি দিচ্ছে। আমি জানতাম এটাই হবে। এই বাসায় রাইসার 7 খুন মাপ, আর সব দোষ কেবল আমার। মা চলে যাওয়ার পর রাইসা আমার কাছে এসে কানে কানে বলল, আকাশ ভাইয়া রাগ করেছেন? আচ্ছা যান, আজকের মতো মাফ করে দিলাম। রাতে কিন্তু আমার হোমওয়ার্কগুলো করে দিতে হবে, নইলে কাল সকালে আপনার ফোনে পানি ঢেলে দেব। আমি অসহায়ের মতো সোফায় বসে পড়লাম। 24 ঘন্টা এই অত্যাচার সহ্য করা কি সম্ভব? অথচ অদ্ভুত ব্যাপার হলো, ও যখন আমার হাত কামড়ে দিয়েছিল সেই জায়গাটা এখনও জ্বলছে, কিন্তু আমার রাগটা কেন জানি আস্তে আস্তে কমে জল হয়ে যাচ্ছে। এই পিচ্চি গুন্ডিটা আসলে আমার মনে কোন মায়া বুনে দিচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না।
রাতের বেলা ডাইনিং টেবিলে বসে আমরা সবাই রাতের খাবার খাচ্ছিলাম। মা হঠাৎ করে খুব হাসি হাসি মুখে বাবার দিকে তাকিয়ে কথা শুরু করলেন। আমি বুঝতে পারলাম ডাল মে কুছ কালা হাই, কিন্তু বিপদটা যে এত দ্রুত আসবে ভাবিনি। বুঝলে আকাশ, তোমার বাবা আর আমি একটা কথা ভাবছি। তোমার তো এখন পড়াশোনা শেষ, ভালো একটা চাকরিতেও ঢুকে যাবে। আমার বান্ধবীর মেয়ে মিতু দেখতে একদম পরীর মতো। ভাবছি তোমার জন্য ওর কথা বলবো। কি মা, এখন বিয়ে? আমার তো মাত্র জীবন শুরু, আর মিতু তো আমার চেয়ে মাত্র 2 বছরের ছোট। ও তো এখনো বাচ্চা। এতক্ষণ মনোযোগ দিয়ে মুরগির রান চিবুচ্ছিল, কথা শুনে হঠাৎ থেমে গেলাম। কি বললেন ফুপু? পরীর মতো মেয়ে? আকাশ ভাইয়ের জন্য? ফুপু, আপনার বান্ধবীর মেয়ে কি অন্ধ? নইলে এই হাদারাম আকাশ ভাইয়াকে কেউ পছন্দ করবে? তুই চুপ কর রাইসা। আমি কি দেখতে এতই খারাপ নাকি? আর মিতু আমাকে ছোটবেলায় কত পছন্দ করতো জানিস? ওরে আমার মজনু রে, পছন্দ করতো মানে? শুনুন ফুপু, এই বিয়ে হতে পারে না। এই আকাশ ভাইয়া দেখতে যতটা গোবেচারা, আসলেও ততটা সুবিধার না। ওর কত বদভ্যেস আছে আপনি জানেন? কি বলিস রাইসা? আকাশের আবার কি বদভ্যাস? ও তো খুব লক্ষ্মী ছেলে। লক্ষ্মী? ফুপু, আপনি জানেন না, ওই রাতে ঘুমানোর সময় নাক ডাকে না, বরং ট্রেনের মতো আওয়াজ করে। আর ওর মোজায় যে গন্ধ, ওই মিতু আপু যদি একবার সেই গন্ধ পায় তবে বিয়ের প্যান্ডেল থেকেই অজ্ঞান হয়ে যাবে। মিথ্যা কথা, একদম মিথ্যা কথা। মা, ও সব বানিয়ে বলছে। আমি মোটেও নাক ডাকি না। আরও আছে, ও বাথরুমে ঢুকে 2 ঘন্টা বসে থাকে আর পচা পচা গান গায়। আমি নিজের কানে শুনেছি। এমন ছেলের কাছে আপনি পরীর মতো মেয়ে বিয়ে দেবেন? ফুপু, মিতু আপুর জীবন নষ্ট করবেন না প্লিজ। মা আর বাবা রাইসার কথা শুনে একে অপরের দিকে তাকাচ্ছেন। আমি বুঝতে পারছি রাইসা পুরো পরিবেশটা নষ্ট করে দিচ্ছে। খাওয়া শেষ করে আমি নিজের ঘরে চলে এলাম, মেজাজটা তুঙ্গে। কিছুক্ষণ পর রাইসা হেলতে দুলতে আমার ঘরে ঢুকলো। তুই কেন এমন করলি রাইসা? কেন মায়ের সামনে সব আজে বাজে কথা বললি? আমার বিয়ে নিয়ে তোর এত চুলকানি কেন? চুলকানি না ভাইয়া, স্কিন অ্যালার্জি। ওই মিতুটি তো কেউ এই বাসায় আসবে না। এই রুমটা আমার, এখানে অন্য কেউ আসবে আর আমাকে পিচ্ছি বলে খেদিয়ে দেবে, তা হবে না। ও, তাহলে আসল কথা হলো এই রুম। তুই ভয় পাচ্ছিস আমার বউ আসলে তোকে এই রুম থেকে বের করে দেবে? তুই কি সত্যিই এতই ইনসিকিউর? রাইসা হঠাৎ করে দাঁড়িয়ে আমার খুব কাছে চলে আসলো। ওর চোখে একটা অদ্ভুত জেদ। আমি ইনসিকিউর না আকাশ ভাইয়া, আমি শুধু জানি আপনাকে সামলানোর ক্ষমতা ওই মিতু পরিদের নেই। আপনাকে বকা দেওয়ার, আপনার ল্যাপটপ ডিলিট করার আর আপনার পকেট থেকে টাকা চুরি করার একমাত্র লাইসেন্স আমার কাছে। অন্য কাউকে আমি এই শেয়ার দেব না, ব্যাস। আমি থমকে গেলাম। রাইসা যখন খুব গম্ভীর হয়ে কথা বলে তখন ওকে চেনা দেয়। ও কি অধিকারবোধ থেকে বলছে নাকি ভালোবাসা থেকে আমি বুঝলাম না, কিন্তু পরক্ষণেই ও নিজের গুন্ডি ফর্মে ফিরে এলো। শোনেন, কাল সকালে যদি মিতু আপুর আম্মু ফোন দেয় তবে আপনি ফোনের ওপাশ থেকে বলবেন আমি বিয়ে করব না, আমি হিমালয়ে চলে যাব সন্ন্যাস হতে, মনে থাকবে? যদি না বলি? রাইসা আমার প্রিয় সাদা শার্টটা হাতে নিয়ে কাচি দেখালো। তবে এই শার্টটাই নকশা একটু পরিবর্তন করে দেব, পুরো ফ্যাশন শোর কাপড় বানিয়ে দেব। এখন ভাবুন, শার্ট বাঁচাবেন না মিতুকে বাঁচাবেন? আমি হাত জোর করে ওর সামনে বসলাম। এই পিচ্চি গুন্ডিটা আমাকে পাগল বানিয়ে ছাড়বে। একদিকে মায়ের বিয়ের চাপ, অন্যদিকে রাইসার এই ব্ল্যাকমেইল। আমি এখন কোন দিকে যাই? সকাল থেকেই বাসায় শ্বাস রব। মা খুব উৎসাহ নিয়ে রান্নাবান্না করছেন। পোলাও আর কোরমার গন্ধে পুরো বাসা মোমো করছে। কিন্তু আমার পেটের ভেতর ডন বৈঠক শুরু হয়েছে, কারণ রাইসাকে সকাল থেকে দেখা যাচ্ছে না। মেয়েটা নিশ্চুপ থাকা মানেই বড় কোনো তুফান আসার লক্ষণ। আমি ড্রয়িং রুমে বসে ঘামছিলাম, ঠিক তখনই মিতু আর তার মা এসে হাজির। কেমন আছো আকাশ? অনেকদিন পর দেখা হলো, তুমি তো একদম পাল্টে গেছো। হ্যাঁ মিতু, ভালো আছি। তুমিও তো বেশ বড় হয়ে গেছো। আমি যখন মিতুর সাথে কথা বলছি ঠিক তখনই রাইসা ড্রয়িং রুমে এন্ট্রি নিল।
ওর বেশভূষা দেখে আমার চোখ কপালে উঠল। ও একটা ছেঁড়া গেঞ্জি পরেছে, চুলে পাখির বাসার মতো জট পাকিয়ে রেখেছে, আর মুখে চুনকালি মেখে কেমন যেন একটা অদ্ভুত সাজ দিয়েছে। হাতে একটা বড় স্টিলের থালা আর একটা ভাঙ্গা চামচ। রাইসা, এ কী অবস্থা তোর? মেহমানদের সামনে এসব কি? ও মা, ও আকাশ ভাইয়া, আমাকে মেরো না, আমি আর খাবার চাইবো না। তোমরা তো মিতু আপুকে খাওয়াবে, আমাকে না হয় 2টা বাসি ভাত দিও। এটা কে? তোমাদের বাসার কাজের মেয়ে রেখেছ নাকি? ওর কথা এমন কেন? না না খালাম্মা, ও আমার খালাতো বোন রাইসা। ও আসলে একটু মাঝে মাঝে মাথায় সমস্যা দেখা দেয়। মিতু আসতেই রাইসা ওর পায়ের সামনে বসে পড়ে। আপু, আপনি কি আকাশ ভাইয়াকে বিয়ে করবেন? করবেন না আপু? আকাশ ভাইয়া রাতে ঘুমানোর সময় ভূতের সাথে কথা বলে, আর ওনার যে রাগ, সেদিন আমাকে গরম খুন্তি দিয়ে ছ্যাঁকা দিতে চেয়েছিল, আমি ভাগ্যিস পালিয়েছি। কি বলছো এসব? আকাশ তো খুব শান্ত ছিল। শান্ত? ওরে বাবা, গত মাসে তো বাসার বিড়ালটাকেও লেজ ধরে ঝুলিয়ে রেখেছিল। আপু, আপনি এই বাসায় আসলে আপনাকেও ডাম্বেল দিয়ে পিটাবে। ওনার রুমে গেলে দেখবেন কতগুলো মরার খুলি সাজানো আছে। রাইসা, কিসব আজে বাজে বলছিস? মা, ও একদম পাগল হয়ে গেছে। মিতু, বিশ্বাস করো, ওর একটা কথাও সত্যি না। আমার রুমে কোনো মরার খুলি নেই। রাইসা, তুই নিজের ঘরে যা বলছি। তোর কি একটু আক্কেল নেই? যাব না, আমি আকাশ ভাইয়ার অত্যাচার সবাইকে জানিয়ে দেব। মিতু আপু পালান, এখনো সময় আছে, পালান। আকাশ ভাইয়া কিন্তু একটু আগে বলছিল আপনার নাকি একটা দাঁত বাঁকা, তাই আপনাকে দেখতে নাকি ডাইনির মতো লাগে। কি? আমি ডাইনির মতো? মা চলো এখান থেকে। যে ছেলে বিয়ে হওয়ার আগেই আমার নামে আজে বাজে কথা বলে, তাকে আমি বিয়ে করব না। সত্যিই তো, বড় হয়ে আকাশের স্বভাব তো জঘন্য হয়েছে দেখছি। চলো মিতু, আমাদের আর এখানে থাকার দরকার নেই। মিতু আর ওর মা ঝড়ের বেগে বাসা থেকে বেরিয়ে গেল। মা রাগে কাঁপতে কাঁপতে রাইসার দিকে তাকালেন। আমি সোফায় ধপাস করে বসে পড়লাম। আমার কপাল, রাইসা তখন উঠে দাঁড়িয়ে ধুলো ঝাড়তে ঝাড়তে বিজয়ের হাসি হাসছে। রাইসা, তুই আজ যা করলি তার জন্য আমি তোকে জীবনও মাফ করব না। তুই আকাশের বিয়েটা এভাবে ভেঙে দিলি, কেন করলি এমন? ফুপু, আমি তো সত্যি বলেছি, ওনার যা রাগ তাতে মিতু আপু টিকতে পারবে না। আমি ওনাকে ছোটবেলা থেকে চিনি, ওনার জন্য আমার মতো গুন্ডিই ঠিক আছে। ফুপু, রাগ করো না, আমি তোমার জন্য অনেক সুন্দর একটা বউ খুঁজে আনবো। মা রাগে গজগজ করতে করতে রান্নাঘরে চলে গেলেন। যা খুশি কর তোরা, আমি আর এই ঘরে থাকবো না। আমি রাইসার কাছে গিয়ে হাত টেনে ধরলাম। তুই কি চাস বলতো? আমার সব বিয়ে কি তুই এভাবে ভাঙবি? তুই কি চাস আমি সারা জীবন আইবুড়ো থাকি? রাইসা আমার হাত ছাড়িয়ে না নিয়ে খুব কাছে এসে ফিসফিস করে বলে, আইবুড়ো থাকবেন কেন? আমি আছি না, আপনাকে দেখার জন্য কি মিতু টিতুর দরকার আছে? মানে তুই কি বলতে চাইছিস রাইসা? মানে হলো, আজ আমার ফুচকা খাওয়ার দিন। মিতু আপু চলে গেছে, এখন ওই টাকা দিয়ে আমাকে ডাবল ফুচকা আর আইসক্রিম খাওয়াতে হবে। তাড়াতাড়ি রেডি হন, নইলে এবার আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে স্ট্যাটাস দেব আমি প্রেমে ছ্যাঁকা খাইয়া পাগল হয়ে গেছি। আমি তাকিয়ে দেখলাম রাইসা হাসতে হাসতে ওর রুমের দিকে দৌড়ে গেল। রাগে আমার মাথার রক্ত উঠে যাওয়ার কথা, কিন্তু কেন জানি আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। এই মেয়েটা যত যন্ত্রণায় দিক, ওকে ছাড়া আমার জীবনটা বোধ হয় বড্ড একঘেয়ে হতো। মিতুকে তাড়ানোর পর 2 দিন পার হয়ে গেছে। রাইসা স্বাভাবিকের চেয়ে একটু বেশি উৎফুল্ল ছিল, কিন্তু আজ সকাল থেকে বাসাটা কেমন যেন নিঝুম মেরে আছে। প্রতিদিন সকালে রাইসা আমার ঘরে ঢুকে জানালার পর্দা টান দিয়ে সরিয়ে দেয় আর চিৎকার করে বলে, ওঠেন হাদারাম ভাইয়া, সূর্য মামা তো আপনার কপালে উঠে বসে আছে। কিন্তু আজ সকাল 10টা বাজে, কেউ আসেনি। আজ কি সূর্য পশ্চিম দিকে উঠল নাকি? রাইসা এখনও আসলো না যে? নিশ্চয়ই নতুন কোনো শয়তানি বুদ্ধি আটছে। হয়তো দরজার ওপর পানির বালতি সেট করে রেখেছে, আমি বের হলেই ভিজে একাকার হব। আমি খুব সাবধানে পা টিপে টিপে দরজা খুললাম। না, কোনো বালতি নেই।
ড্রয়িং রুমে গিয়ে দেখি মা রান্নাঘরে ব্যস্ত, কিন্তু রাইসা নেই। ওর ঘরের দরজায় গিয়ে হালকা ধাক্কা দিলাম, দরজা খোলাই ছিল। ভিতরে গিয়ে দেখি ও কম্বল মুড়ি দিয়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। কি ব্যাপার রে গুন্ডি রানী, আজ কি মাস্তানি করার এনার্জি নেই, নাকি মৃত আপুর অভিশাপ কাজে লেগে গেল? ওঠ, আমাকে চা বানিয়ে দিবি বলেছিলি, মনে আছে? কোনো উত্তর নেই। আমি একটু অবাক হলাম। রাইসা চুপ করে থাকার পাত্রী নয়। আমি ওর কাছে গিয়ে কম্বলটা একটু সরালাম। ওর মুখটা একদম লাল হয়ে আছে, আর কপালে বিন্দু বিন্দু ঘাম। আমি ওর কপালে হাত দিতেই ছ্যাঁকা খাওয়ার মতো অবস্থা। মা, ও মা, এদিকে এসো জলদি, রাইসার শরীর তো আগুনের মতো জ্বলছে। কি হয়েছে? ও মা, রাইসা তো জ্বরে কাঁপছে। মেয়েটা কাল রাতে আইসক্রিম খেয়েছিল, তখনই বুঝেছিলাম ঠান্ডা লাগবে, কিন্তু এত জ্বর আসবে ভাবেনি। মা দ্রুত জলপট্টি দিতে শুরু করলেন। রাইসা জ্বরের ঘোরে বিড়বিড় করে কি যেন বলছে। আমি ওর পাশে বসে রইলাম। যে মেয়েটা সারাক্ষণ সারা বাড়ি মাথায় তুলে রাখে, সে এভাবে নিস্তেজ হয়ে পড়ে আছে। দৃশ্যটা মেনে নিতে কষ্ট হচ্ছে। আমার বুকটা কেন জানি হাহাকার করে উঠল। আকাশ ভাইয়া, আপনি খুব পচা। আমাকে ফুচকা খাওয়ালেন না। মিতু আপুকে বিয়ে করবেন না তো? তাহলে আমি মরে যাব। ধুর পাগলি, মরে যাবি কেন? আমি কোথাও যাচ্ছি না। আর ওই মৃত্যু কবেই পালিয়েছে। তুই সুস্থ হ, তোকে আমি সারা শহর ঘুরে ফুচকা খাওয়াবো। 1 প্লেট না, 10 প্লেট। সারাদিন কাটলো ভীষণ উদ্বেগে। আমি নিজের কোনো কাজ করতে পারলাম না। বারবার ওর ঘরে যাচ্ছি, ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। রাইসা যখন একটু চোখ মেলে তাকায়, তখন ওর সেই চঞ্চল চোখগুলোতে অনেক অসহায়ত্ব দেখি। আকাশ, তুই একটু ওর পাশে বস তো, আমি ওর জন্য জাউ ভাত রান্না করে আনি। ওকে একটু খাইয়ে দিতে হবে, একা তো খেতে পারবে না। মা চলে যাওয়ার পর আমি রাইসার খুব কাছে বসলাম। ওর কপালে ভেজা তোয়ালাটা চেপে ধরলাম। হঠাৎ রাইসা আমার হাতটা শক্ত করে ধরল। ওর জ্বরে তপ্ত হাতটা আমার হাতের উপর এক অদ্ভুত অনুভূতি তৈরি করলো। আকাশ ভাইয়া, আপনি কি রাগ করে আছেন ওই দিন আপনার বিয়ে ভেঙে দিলাম বলে? তোর ওপর রাগ করে থাকা কি সম্ভব? তুই তো আমার শান্তির চেয়েও অশান্তিই বেশি। কিন্তু এই নিস্তব্ধ অশান্তি আমি একদম নিতে পারছি না রে। তুই সুস্থ হয়ে আবার আমার শার্ট কাঁচি দিয়ে কাটবি, আমার ডায়েরি চুরি করবি, তাতেই না শান্তি? সত্যি কাটবো, কিন্তু আপনার জন্য তো এখন নতুন বউ আসবে, সে কি আমাকে কাটতে দেবে? আমি ওর চুলে বিলি কেটে দিতে দিতে বলি, আমার যদি কোনোদিন বউ আসে, তবে সে হবে তোর মতোই এক পাগল গুন্ডি, যে আমাকে ছাড়া আর কিছুই বুঝবে না। এখন চুপ করে ঘুমাতো, আমি এখানেই আছি। রাইসা ধীরে ধীরে আবার ঘুমিয়ে পড়ল। ওর শান্ত মুখটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার মনে হলো, এই মেয়েটা আসলে আমার খালাতো বোন হওয়ার চেয়েও বেশি কিছু। ও আমার অভ্যাস, ও আমার ভালোবাসা, ও আমার অস্তিত্ব। কিন্তু এই কথাগুলো ওকে বলার সাহস কি আমার হবে? ও সুস্থ হয়ে আবার যখন আমার পেছনে লাগবে, তখন কি আমি এই অনুভূতির কথা জানাতে পারবো? রাত গভীর হলো। আমি রাইসার খাটের পাশে চেয়ার নিয়ে বসে রইলাম। আজ রাতটা আমার কাছে খুব দীর্ঘ মনে হচ্ছে যদি আমার অর্ধেক আয়ু দিয়েও ওকে সুস্থ করে দিতে পারতাম, তবে আমি তাই করতাম। এই পিচ্চি গুন্ডিটা কখন যে আমার হৃদয়ের অনেকটা জায়গা দখল করে নিয়েছে, তা আজ টের পাচ্ছি প্রতিটা মুহূর্তের হাহাকারে। টানা 3 দিন জ্বরের পর রাইসা একটু সুস্থ হয়েছে। ওর ফ্যাকাশে মুখটা দেখে আমার মনটা যে কতটা ভেঙে গিয়েছিল, তা আমি কাউকেই বোঝাতে পারবো না। আজ বিকেলে ও ড্রয়িং রুমে এসে ধপাস করে সোফায় বসল। যদিও ওর শরীরে আগের মতো সেই তুখোড় তেজ নেই, কিন্তু চোখের কোণে দুষ্টুমিটা ঠিকই ফিরে এসেছে। আকাশ ভাইয়া, আপনি যে বলেছিলেন সুস্থ হলে 10 প্লেট ফুচকা খাওয়াবেন, সেটার কি হলো? নাকি এখন বলবেন ওটা জ্বরের ঘোরে বলা কথা ছিল? আমি কোনো কথা দিয়ে কথা রাখি না, এমন রেকর্ড কি আছে আমার? চল, তবে আজ ফুচকা না, তোকে ডিনারে নিয়ে যাব। একটু ভালো পরিবেশে শান্তিতে খাবো। তুই রেডি হয়ে আয়। ডিনার মানে ক্যান্ডেল লাইট টাইপ কিছু?
আপনার কি মাথা ঠিক আছে, নাকি মিতু আপু যাওয়ার শোকে বেশি রোমান্টিক হয়ে গেছেন? বেশি কথা বলিস না, 5 মিনিটের মধ্যে গুছিয়ে নে, নইলে অফার বাতিল। আমি খুব সুন্দর একটা নীল পাঞ্জাবি পরলাম। আয়নায় নিজেকে দেখে মনে হলো আজ কেন জানি একটু বেশি নার্ভাস লাগছে। রাইসা বেরিয়ে এলো একটা হালকা বেগুনি রঙের 3 পিস পরে। চুলে কোনো সাজ নেই, একদম সাদা সিধে, কিন্তু আমার কাছে মনে হলো ওকে আগে কখনো এত সুন্দর লাগেনি। আমরা শহরের একটু নিরিবিলি একটা রেস্টুরেন্টে গেলাম। ছাদে বসার ব্যবস্থা ছিল, মাথার ওপর খোলা আকাশ আর মৃদু বাতাস। রাইসা আজ কেমন যেন একটু চুপচাপ। আমি মেনু কার্ডটা ওর দিকে এগিয়ে দিলাম। আকাশ ভাইয়া, আপনি যখন 3 দিন আমার পাশে বসেছিলেন আমি সব টের পাচ্ছিলাম। আপনি আমার হাতটা এত শক্ত করে ধরেছিলেন কেন? ভয় পাচ্ছিলেন যে আমি মরে যাব? আরে না, ভয় পাবো কেন? আমি আসলে ভাবছিলাম তুই মরে গেলে আমার ল্যাপটপটা তো অন্তত সুরক্ষিত থাকবে, সেই খুশিতেই হাত ধরেছিলাম। মিথ্যা কথা, আপনার চোখ কথা বলে ভাইয়া। আপনি না অনেক ভয় পেয়েছিলেন। আচ্ছা একটা কথা বলুন তো, আপনি আমাকে এত সহ্য করেন কেন? আমি তো আপনার জীবনটা অতিষ্ঠ করে তুলি। হয়তো তুই আছিস বলেই আমার জীবনটা সচল। তোকে সহ্য করাটা এখন আমার অভ্যাসে পরিণত হয়েছে রাইসা। তুই যখন পাশে থাকিস না তখন মনে হয় পৃথিবীটা একদম স্তব্ধ হয়ে গেছে। ওয়েটার খাবার নিয়ে আসলো, আমরা খেতে শুরু করলাম, কিন্তু রাইসার মনটা আজ অন্য কোথাও। ও কাঁটা চামচ দিয়ে খাবারের ওপর হিজিবিজি কাটছে। হঠাৎ ও আমার দিকে একটা প্রশ্ন ছুড়ে দিল, যা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আকাশ ভাইয়া, আম্মু আমাকে ফোন দিয়ে বলেছিল সামনের মাসেই আমাকে নিয়ে যাবে। আমার কলেজের ট্রান্সফার সার্টিফিকেটও নাকি রেডি। আমি চলে গেলে কি আপনি সত্যিই শান্তিতে থাকতে পারবেন? তুই চলে যাবি মানে? কেন? খালামণি তো বলেছিল তুই ইন্টার শেষ করে যাবি। আম্মু বলছে এখানে থাকলে নাকি আমি আপনার অনেক ডিস্টার্ব করি, আর আমার পড়াশোনাও নাকি হচ্ছে না। আপনিই বলুন না, আমি কি খুব ডিস্টার্ব করি আপনাকে? আমি রাইসার দিকে তাকালাম। ওর চোখের কোণে জল চিকচিক করছে। যে মেয়েটা সারা পাড়া মাথায় তুলে রাখে, তার এই রূপ দেখে আমার বুকের ভেতর কেমন এক চিনচিনে ব্যথা অনুভব করলাম। আমি আর নিজেকে সামলাতে পারলাম না। টেবিলের ওপর রাখা ওর হাতের ওপর নিজের হাতটা রাখলাম। তুই কোথাও যাবি না রাইসা। তোকে ডিস্টার্ব করার জন্য আমি সারা জীবন লিজ নিতে রাজি আছি। তুই চলে গেলে আমি তো অর্ধেক মরেই যাব। তুই কি চাস তোর আকাশ ভাইয়াটা পাগল হয়ে যাক? আপনি তো আগে থেকেই পাগল। কিন্তু ভাইয়া, আমি তো আপনার খালাতো বোন। আম্মু তো আমাকে জোর করে নিয়ে যাবে। আপনি আমাকে আটকাবেন কিভাবে? যদি আমি খালামুনিকে বলি যে আমি এই পিচ্চি গুন্ডিটাকেই আমার ঘরের স্থায়ী বউ হিসেবে চাই, তবে কি খালামুনি তোকে নিয়ে যেতে পারবে? আমার কথা শুনে রাইসা একদম মূর্তির মতো স্থির হয়ে গেল। ওর হার্টবিট বোধ হয় আমার কান পর্যন্ত পৌঁছাচ্ছে। রেস্টুরেন্টের হালকা আলোতে ওর মুখটা লজ্জায় লাল হয়ে গেল। ও কোনো কথা বলতে পারল না, শুধু আমার হাতটা আরও শক্ত করে আঁকড়ে ধরল। আমি জানি সামনে অনেক বাধা, ফ্যামিলি মানবে কিনা, রাইসা এখনও অনেক ছোট, সবই জানি। কিন্তু এই প্রথম আমি অনুভব করলাম আমার এই অশান্ত জীবনটার জন্যে এই পাগলিটাই একমাত্র পারফেক্ট মানুষ। রেস্টুরেন্ট থেকে ফেরার পথে আমরা দুজনেই খুব চুপচাপ ছিলাম। রাইসা আমার হাতটা একবারও ছাড়েনি। রিকশায় বসে ও বারবার আমার কাঁধে মাথা রাখছিল, আবার পরক্ষণেই লজ্জা পেয়ে সরে বসছিল। ওর এই লাজুক রূপটা আমার কাছে একেবারে নতুন। আমি মনে মনে ভাবছিলাম বাসায় গিয়ে কিভাবে মাকে বলবো যে আমি অন্য কাউকে নয়, এই গুন্ডিটাকেই বিয়ে করতে চাই। বাসার গেটের সামনে আসতে দেখি অনেকগুলো জুতো বাইরে খোলা। ড্রয়িং রুম থেকে হাসাহাসির শব্দ আসছে। আমি আর রাইসা একে অপরের দিকে তাকালাম। আকাশ ভাইয়া, আমার কেন জানি ভয় লাগছে। আম্মুর গলার আওয়াজ পাচ্ছি না। আম্মু কি আজই আমাকে নিতে চলে আসলো নাকি? ভয় পাস না, আমি তো আছি। চল ভেতরে গিয়ে দেখি কি হয়েছে। আমরা ভেতরে ঢুকতেই একদম থমকে গেলাম। ড্রয়িং রুমে শুধু আমার মা বাবা নন, রাইসার মা মানে আমার খালামণি আর খালুও বসে আছেন।
সবার সামনে অনেক মিষ্টি আর খাবারের প্যাকেট। আমাদের দেখে সবাই একসাথে কথা বলা বন্ধ করে দিল। এই তো আমাদের বরকনে চলে এসেছে। কোথায় ছিলি তোর এতক্ষণ? বরকনে মানে? মা, খালামণিরা হঠাৎ আজ কোনো সমস্যা হয়েছে? কোনো সমস্যা না রে আকাশ, সমস্যা তো আমরা সমাধান করতে এসেছি। রাইসা তোকে যে পরিমাণ জ্বালানি জ্বালায় সেটা অন্য কেউ সহ্য করতে পারবে না। আর তুইও যেভাবে ওর পেছনে ছায়ার মতো থাকিস সেটা আমরা সবাই খেয়াল করেছি। আম্মু, তুমি কি আমাকে বকবে? ওই মিতু আপুর বিয়ে ভেঙেছি বলে তুমি কি আমাকে নিয়ে যেতে এসেছো? খালু হেসে উঠে বললেন, আরে না পাগলি, তোকে নিয়ে যেতে আসবো কেন? তোকে তো সারা জীবনের জন্য এই বাসাতেই বেঁধে রাখতে এসেছি। আমি কিছুই বুঝতে পারছি না, আমার মাথা বনবন করে ঘুরছে। বাবা তখন সোফা থেকে উঠে আমার কাঁধে হাত রাখলেন। আকাশ, আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি তোদের দুজনের এই যে টম অ্যান্ড জেরি সম্পর্ক, এটাকে একটা নাম দেওয়া দরকার। রাইসার ইন্টার পরীক্ষা শেষ হলেই আমরা তোদের বিয়ে দেব। আজ আমরা পারিবারিকভাবে কথা পাক্কা করে ফেললাম। কি বলছো বাবা? তোমরা তোমরা আমাদের বিয়ের কথা বলছো? কিন্তু তোমরা জানলে কিভাবে যে আমরা, মানে আমি? তুই কি ভাবিস তোরা খুব বুদ্ধিমান? রাইসা যখন অসুস্থ ছিল তুই যেভাবে ওর পাশে বসেছিলি আর রাইসা যেভাবে তোর নাম ধরে ডাকছিল, সেটা দেখে অন্ধ বুঝে যেত তোদের মনে কি আছে। আর ওই যে মিতু মেয়েটা আসার পর রাইসা যা যা করলো, সেটা কি কোনো সুস্থ খালাতো বোন করে? ওটা তো হিংসে ছিল রে পাগল। রাইসার লজ্জায় লাল হয়ে মায়ের পেছনে মুখ লুকিয়ে ফেলল। ফুপু, তুমি খুব পচা, সব খেয়াল করে বসে আছো। আমি রাইসার দিকে তাকালাম। ও লজ্জায় একদম মাটির সাথে মিশে যাচ্ছে। আমার মনের ভেতর যেন হাজারটা বাজি ফুটছে। আমি যা বলতে চেয়েছিলাম সেটা পরিবার নিজেই ঘোষণা করে দিল। তবে আকাশ, একটা শর্ত আছে। বিয়ে হতে এখনো 1 বছর বাকি। এই 1 বছর রাইসাকে ঠিকঠাক পড়াশোনা করতে হবে, আর তুই ওকে কোনো ডিস্টার্ব করবি না। খালামণি, আমি কি ওকে ডিস্টার্ব করি নাকি ও আমাকে করে? ও তো অলরেডি আমার ল্যাপটপ আর ডায়েরি দখল করে বসে আছে। শোনেন আকাশ সাহেব, বিয়ে ঠিক হয়েছে বলে ভাববেন না আমি বদলে গেছি। আমি কিন্তু এখনো সেই গন্ডি রাইসাই আছি। বিয়ের পরেও আপনার শার্ট আমিই কাটবো, আর আপনার ফোনের পাসওয়ার্ড আমিই চেঞ্জ করব। পুরো ড্রয়িং রুমে হাসির রোল পড়ে গেল। মা রাইসার হাতে একটা বড় মিষ্টি ধরিয়ে দিলেন। রাইসা মিষ্টির অর্ধেকটা কামড় দিয়ে বাকিটা জোর করে আমার মুখে পুরে দিল। সবার সামনে ওর এই পাগলামি দেখে আমি আর রাগ করতে পারলাম না। আমি মনে মনে ভাবলাম, জীবনটা সত্যি অদ্ভুত। যে অশান্তিকে আমি প্রতিদিন অভিশাপ দিতাম, সেই অশান্তি এখন আমার জীবনের সবচাইতে বড় সুখের কারণ হতে যাচ্ছে। আমার পিচ্চি গুন্ডি খালাতো বোন এখন অফিসিয়ালি আমার হবু বউ।